কয়েকটা কথা বলার জন্য আসতে হলো। প্রথমে আমি যে 4 তারিখে মহা মিছিল, মানে শিয়ালদা টু দীর্ঘ পথ শ্যামবাজার পর্যন্ত আমার বোনেরা, আমার প্রতিবন্ধী ভাইয়েরা যেভাবে হেঁটে দেখালো, যেভাবে মাথা মুড়ে প্রতিবাদ জানালো, যেভাবে শবদেহ 22 স্টেটের শবদেহ বানিয়ে প্রতীকী প্রতিবাদ জানালো, সেটা শুধু আমাদের 22 স্টেট নয়, সারা বাংলা দেখেছে যে প্রতীকী প্রতিবাদ চোখে জল জল আসার মতো, যেটা পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে এবং পরবর্তী দিনেও এটা দেখানো হয়েছে। তো আসি প্রধান কিছু কথায়, 4টে পয়েন্ট নিয়ে আজ কথা বলবো। সেই 4টে পয়েন্ট হচ্ছে ম্যাট 1594, যেটা এর আগে আমরা জানি যে 2017 সালেও ম্যাট আটকেছে ওরা, তাদের চাকরি আজ কনফার্ম, সবার চাকরি করছে অলরেডি, বাচ্চাদের পড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে, বন্ধুরা আছে। তো সেই সময় ম্যাট 1594টাকে ওরা স্টে ফেলে রেখেছিল। অ্যাকচুয়ালি ম্যাট 1594 একেবারে নির্মূল করা সম্ভব নয়, তবে স্টে করে আমাদের নোটিফিকেশনটা বের করে এনে আমাদের স্কুলে ঢুকে যাবো, তারপর যাওয়াই হবে। তো আগের শুনানিগুলো কিন্তু অনেকটাই সোজা ছিল, আমার কথাগুলো একটুখানি বুঝবেন। আগের শুনানিগুলো কিন্তু অনেকটাই ইজি ছিল, তার কারণ হচ্ছে ম্যাট আটকানোর ক্ষেত্রে কিন্তু পর্ষদের একটা সদর্থক ভূমিকা ছিল, পর্ষদ সাপোর্টে ছিল বলে কিন্তু আগের শুনানিতে কিন্তু ম্যাটটাকে স্টে ফেলতে পেরেছিল। প্রথম পয়েন্ট বললাম। কিন্তু আজকের সময়ে কিন্তু পর্ষদের ইচ্ছে নেই বললেও চলে। পর্ষদের সদিচ্ছা আগের বারে ছিল বলে কিন্তু 17টা স্টে ফেলতে পেরেছিল, কিন্তু এবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কেন আলাদা সেটাও বলছি। এবারে যে বিপক্ষের, মানে 14ই যারা কোয়ালিফাই করেনি, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে, তারা কিন্তু উকিল অলরেডি দিয়ে দিয়েছে, খুব বড় উকিল, বড় অ্যাডভোকেট দাঁড় করাচ্ছে সুপ্রিম কোর্টে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের 22 যারা টেট কোয়ালিফাইড আমরা আছি, আমাদের কিন্তু একটা বড় কাটা, একে উপড়ে ফেলা সম্ভব নয়। তবে কিছুদিন অন্তত স্টে ফেলে ফেলে আমাদের কিন্তু এগোতে হবে। এরা কিন্তু বড় নামজাদা অ্যাডভোকেট কিন্তু দিচ্ছে, যাতে ম্যাটের রেজাল্ট বেরিয়ে আবার 1 লক্ষ পাস করে। আর এরা কিন্তু একবার কোয়ালিফাই করতে পারলে কিন্তু বলবে 6টা নাম্বার যদি 14 সালে দিতেন আমরা এতদিন চাকরি করতাম। অনেকেই আছে কোয়ালিফাই, মানে অনেকেই আছে 12 সালের ডিএলএড করে কমপ্লিট করেছে, কিন্তু তারা কিন্তু টেট কোয়ালিফাই করতে পারেনি। আপনারা যারা একটু কেস সম্পর্কে জানেন বা একটু ঘাটাঘাটি করেন, তারা অবশ্যই জানেন যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে, কথাগুলো শুনবেন, এই ইনফরমেশনগুলো পাবেন না, এরা কিন্তু বিপক্ষে অনেক স্ট্রং উকিল কিন্তু সুপ্রিম কোর্টে দিচ্ছে এবারে, যেটা আগে দিইনি, এবারে কিন্তু দিচ্ছে। কারণ টেট কোয়ালিফাই মানে এখন কিন্তু চাকরির অবস্থা তৈরি হয়েছে। তো ইতিমধ্যে একটা সুপ্রিম কোর্ট ছাড়াও কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, আপনারা জানেন না। এই ইনফরমেশনগুলো দিচ্ছি, আমাদের মোহিত থেকে শুরু করে যারা আছে ঘাটাঘাটি করে, দিনরাত এক করে আইনি বিষয়গুলো ঘাটে। তো আপনারা হয়তো অনেকে জানেন না, কলকাতা হাইকোর্টে কিছু যারা আগে 14 সালের আগে যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল কিন্তু টেট পাস করতে পারেনি 14তে, তারা কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় বেঞ্চে কিন্তু তারা কেস করেছে, আইনি পথে গেছে। তাদের দাবি যে তাদের ট্রেনিং ছিল অলরেডি, কিন্তু তারা টেট কোয়ালিফাই করতে পারেনি, 6টা নাম্বার পেলে হয়তো তারাও পাস করতো, তাই তাদেরকে পাস করানো হোক। আমরা ভালো করে জানেন, যদি তারা বেরিয়ে আসে তারা কিন্তু আগে ইন্টারভিউ চাইবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড উইথ কমন্স একটা স্ট্রং জায়গা, এরা কিন্তু ছেড়ে কথা বলবে না। 14 থেকে একজন যাতে পাস না আসে সেই বিষয়টা কিন্তু আমরা তৈরি। আমরা অর্থনৈতিকভাবে স্ট্রং, আমরা লয়ার দেব 22-এর স্বার্থে। সুপ্রিম কোর্ট ছাড়াও ম্যাট নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টেও কেস হয়েছে। যারা আগে 14 সালের আগে ট্রেনিং ছিল, আরেকবার বুঝিয়ে দিচ্ছি 1 নম্বর পয়েন্টটা, যাদের আগে ট্রেনিং ছিল তারা বলছে যে যেহেতু 14 সালে সব ট্রেনিং প্রাপ্ত টেট কোয়ালিফাই সব পাস চাকরি পেয়ে গেছিল, তো বলছে যে 6টা নাম্বার যেহেতু ভুল, এটা তো প্রমাণিত, তাদেরকে এই 6টা নাম্বার দিয়ে পাস করানো হোক এবং চাকরি দেওয়া হোক। তারা বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু মামলা দাখিল করেছে। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, 22রা কিন্তু সব দিকে লক্ষ্য রাখছে। ম্যাটের বিষয়টা বললাম, আর ম্যাট অ্যাডভান্স লিস্টে আছে 13 তারিখে সম্ভবত। তো এই অ্যাডভান্স লিস্ট থেকে ম্যাটটা কিন্তু কেসের আসতে পারে, 15 তারিখ আছে অ্যাডভান্স লিস্টে, 15 তারিখে আছে, 15ই মার্চ শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। এই জায়গাটা কিন্তু ওই কঠিন জায়গা, যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি আপনার কষ্টে, মানে চাকরি কতটা পাবেন। এই ম্যাট এসে গেলে কিন্তু যেটুকু চিন্তা, যেটুকু স্বপ্ন, যেটুকু আশা জেগেছিল, সেটুকু কিন্তু একটা মহাসাগরে ডুবে যাবে আমাদের নৌকা। তাই বলবো 15 তারিখে ম্যাট কেসটাও ওঠার সম্ভাবনা অ্যাডভান্স লিস্টে দেখতে পাচ্ছি। একে আটকান, পর্যাপ্ত কিন্তু ফান্ড নেই। আমরা অ্যাডভোকেট দাঁড় করাবো, কিন্তু যদি ফান্ডিং বেশি আসে, ফান্ডিং অনুযায়ী 17রা যেভাবে কেস লড়েছে আমরাও সেই উকিলের কাছে আশা করি লড়বো, কিন্তু ফান্ডিং অনুযায়ী। আমরা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সব বলছি না, ফান্ডিং যেমন হবে তেমন কিন্তু উকিল দেবো, কেস তখন কিন্তু কি হবে না হবে কিছু বলার থাকবে না। তাই আমি বলবো, যারা এখনো পর্যন্ত ফান্ডিং দেননি, ম্যাটটাকে আটকানোর জন্য ফান্ডিং দিন। আমরা জানেন ধূপগুড়ির একটা আমাদের 22 স্টেট পাস ইউটিউবে, শুধুমাত্র আমাদের কোনো ঐক্যমঞ্চের গ্রুপে ছিল না, ইউটিউবে আমাদের ভিডিও দেখে 5,000 টাকা
5,000 টাকা ফান্ডিং করেছে। আমরা 23 জেলার পক্ষ থেকে বলছি যে 5,000 টাকা ফান্ডিং করেছে আমাদের। একটাই কারণ যে তোমাদের লড়াই দ্বারা আমার নাম বলবে না, তোমাদের লড়াইয়ে সামিল হলাম আমি, আবার লাগলে আবার দেবো, তার নাম প্রকাশে অনিচ্ছুক। যে ম্যাটটাকে আটকান, ম্যাটটাকে না আটকালে ম্যাটে আসলে 1.5 লক্ষ পাস করে যাবে কি 1 লক্ষ পাস করে যাবে, সবাই ট্রেনিং করে নিয়েছে। সুতরাং আমরা কিন্তু হারিয়ে যাব। 5,000 টাকা, 500 না। কিন্তু যারা ফান্ডিং দিয়েছেন এবং দিতে চাইছেন, যারা দুবার দিয়েছেন আরেকবার দিতে চাইছেন, অবশ্যই দিন। দেখবেন উপরওয়ালা ভগবান আল্লাহ বলে কেউ একজন আছে, সে উপর থেকে দেখছে, আপনার এই ত্যাগ বিফলে যাবে না। ম্যাটটাকে ফান্ডিং করুন। যে কিউআর কোড আছে, আপনারা এখন ভাববেন না ভোট এসে যাচ্ছে কি হবে, আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। আমি প্রথম ম্যাট নিয়ে বললাম। এবার দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে বলবো, ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণী। আমাকে বিভিন্ন মানে ডিআই থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা দপ্তরের যারা, অনেকে এই কেসটার যেহেতু লাইভ দেখে এই কেসটার বিভিন্ন সংবাদপত্র দেখে আমাকে ফোন করেছিলেন যে বিদেশবাবু আপনারা যে এই কেসটায় গেলেন, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এই পঞ্চম শ্রেণী যেহেতু দুটো শুনানি হয়েছে, আমার কটা পয়েন্ট বললো। উনি বললেন, ভদ্রলোক স্বামী স্ত্রী দুজনই সার্ভিসম্যান, বড় পদে আছেন, তো বললো এই কটা পয়েন্ট জানাবেন, অ্যাডভোকেটকে একটুখানি বলে দেবেন, 3টে পয়েন্ট জানাবেন। আমি সব শুনলাম, লিখেও নিলাম। তো এই যে পঞ্চম শ্রেণীকে যদি আমরা, প্রাথমিকে দুটো শুনানি হয়েছে, আমরা জানেন স্টেট ইচ্ছে করে আসছে না, রাজ্য সরকার ইচ্ছে করে আসছে না, ডিলে করছে। কিন্তু বিকাশ ভবনে গত দিনে আমরা মিছিলের পর আমাদের প্রতিনিধি মোহিত সহ 3জন যারা নেড়া হয়েছিল তারা গেছিল, সেখানেও কিন্তু সদর্থ কথা বলেছে যে আমরা পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করতে সচেষ্ট, কিন্তু এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে। তো এই যদি পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে আসে, প্রাথমিকের কতজন শিক্ষার্থী হবে জানেন? প্রায় 15 থেকে 20 লক্ষ শিক্ষার্থী বাড়বে। আর ছাত্র শিক্ষক অনুপাতে যখন রিক্রুটমেন্ট হবে, আশা রাখছি টেট কোয়ালিফাইড পশ্চিমবঙ্গে বসে থাকবে না, এই বিহারের মতো নিয়োগ হবে এখানে। আমি বলছি বিহারের মতো নিয়োগ হবে। এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণে কেউ এগিয়ে আসেনি। আজ প্রথম 22 স্টেট এত বড় একটা ঐতিহাসিক আইনি পথে গেছে। এটা যদি করতে পারি, 15 তারিখে আমাদের শুনানি আছে, আমরা চাইছি স্ট্রং কাউকে দিয়ে লড়তে, খুব ভালো করে স্টাডি করতে, এখনো স্টাডি চলছে কেসটা। তো এটা যদি লড়ে জিততে পারি, যদি মানে রাজ্য সরকার তো আসছে না, যদি আসলে কিছু বলার নেই, আমাদের যেভাবে কেস সাজানো হয়েছে, এটা পেলে মনে করবেন সামনের দিনে টেট কোয়ালিফাই পশ্চিমবঙ্গে কেউ বসে থাকবে না। আর প্রাথমিক স্কুলে বা 15 থেকে 20 লক্ষ স্টুডেন্ট হবে সব মিলিয়ে, তখন দেখবেন জোয়ার হবে প্রাথমিকে, একটা জীবন ফিরে পাবে প্রাথমিক স্কুল। এখন বিভিন্ন ক্লাসে দেখতে পাচ্ছি 7 জন 8 জন নিয়ে ক্লাস নিচ্ছে, তখন ওটা থাকবে না। 1 to 5 যদি প্রাথমিকে সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি, এবং আমরা নিজের শ্রম দিয়ে যদি বাড়িতে গিয়ে মানে অভিভাবকদের সাথে কথা বলে প্রাথমিকে যদি সুন্দরভাবে পড়াতে পারি, আমরা জীবন ফিরিয়ে দিতে পারবো প্রাথমিক স্কুলে। এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। 3 নম্বর যেটা বলো, ইন্টারভিউ বিষয়। ইন্টারভিউ কবে আসতে পারে দাদা, ইন্টারভিউ কবে আসতে পারে? আমাদের মোহিত রহমান থেকে, অর্পণ থেকে শুরু করে সবার কাছে যারা আপনারা ফোন করছেন, আমি রিকোয়েস্ট করবো ফোন করবেন না, কারণ সবাই বিভিন্ন কোনো না কোনো কাজে ব্যস্ত। টেক্সট দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন, কোনো ভয়েস দিয়ে রাখবেন, কোনো না কোনো সময় সারাদিনের মধ্যে বা পরের দিনের মধ্যে কোনো না কোনো সময় কিন্তু রিপ্লাই দেবে যে ইন্টারভিউ কবে পাবো। ইন্টারভিউ খুব তাড়াতাড়ি পাবেন। পর্ষদ সভাপতির কাছে যখনই গেছি, তিনি বারবারই বলতে চেয়েছেন যে চলতি রিক্রুটমেন্ট শেষ হলে কিন্তু আমি আর দেরি করবো না, ইন্টারভিউ নেব। 7 তারিখের মধ্যে সব ক্লিয়ার হচ্ছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যারা 20-22-এর পরবর্তীকালে যারা কেসে নেই, তারাও আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাদের জন্য হয়তো ইচ্ছে করলে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী একটা ডেট এক্সটেনশন করতে পারে। সেই কারণে আমরা 2022 যারা এক্সট্রা, এরা তো 7 তারিখের মধ্যে নিয়ে বোর্ড চাইলে এক্সটেন্ড করে মার্চ মাসের 22-এর মধ্যে। একটা কথা আগে বলি যে মার্চের 22-এ কিন্তু 20-22-এর এটা কিন্তু কমপ্লিট হবে, ক্লিয়ার হবে। মানে মার্চের 22-এ কিন্তু আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকছে না। এখন আমাদের পর্ষদকে চাপে রাখতে হবে, সরকারকে চাপে রাখতে হবে, কর্মসূচিগুলো রূপায়ণ করতে হবে। আমাদের যে আইন অমান্য হয়েছিল 27 তারিখে, মিছিলের পর সাংবাদিকরা আমাকে ধরে বললো এই আইন অমান্য এর আগে আমরা দেখিনি, যার তীব্রতা, যার তরঙ্গ, মানে কোন দিকে ছেড়ে কোন দিকে দৌড়বে পুলিশ। তো পর্ষদ 22 তারিখের মধ্যে আমরা চাপে রাখছি বিভিন্নভাবে। 22 তারিখের মধ্যে পুরো 20-22 সহ 22 তারিখে কেস কিন্তু উঠছে সুপ্রিম কোর্টে, এবং সম্পূর্ণ 20-22 এবং 14-17 যা যা জটিলতা আছে 22 তারিখে কিন্তু কমপ্লিট হবে। এটা গেল। আর যে কথাটা বলবো, পর্ষদ চাইছে, কিন্তু সরকার কি চাইছে? সরকার তো ইচ্ছে করলে অনেক কিছু পারে। আপনারা জানেন 16,500 যে রিক্রুটমেন্টটা হওয়ার আগে, আমরা তখন 17 সালের পরীক্ষার জন্য, 17 সালের টেটের জন্য আন্দোলন করছি। অর্পণ থেকে শুরু করে আমরা, মুস্তাক হোসেন যারা আপনারা চেনেন, 17 মুস্তাক, সলিল, এরা আমরা যখন একসাথে আন্দোলন করছি, বামাপদ পান, পিয়ালি সামন্ত, রিন্টু সমাদ্দার থেকে শুরু করে, অর্ক থেকে শুরু করে আমরা যখন আন্দোলন করছি, অনেকেরই নাম মনে পড়ছে। আমাদের অর্পণও ছিল, নন্দিতা ছিল। তো সেই আন্দোলনের সময় যে আমাদের রিক্রুটমেন্ট করতে হবে, 17 ইন্টারভিউটা নিতে হবে, টেটটা নিতে হবে, সেই সময় 16,500 একটা, তখন বলা হয়নি,
তৎকালীন সেক্রেটারি রত্না ম্যাডাম বললেন যে আমরা কোনো রিক্রুটমেন্ট করবো না, 16,500 তখন হয়নি। আমরা একটা স্ক্রুটিনি করছি যে কতজন টেট কোয়ালিফাইড এবং পূর্ণ প্রশিক্ষিত আছে বিএড এবং ডিএলএড, এটা সারা বাংলা জুড়ে আমরা একটা প্রশিক্ষণ নিচ্ছি। তো সারা বাংলা নেওয়ার পর একদিনের মধ্যে ঘুরে গেল 16,500 নিয়োগ হবে রাতারাতি। তো সরকার চাইলে অনেক কিছু করতে পারে। সরকার চাইলে আমাদের পর্ষদ রেডি, পর্ষদ রেডি। আমাদের তো গৌতম পাল মহাশয়ের প্রতি কোনো অভিযোগ নেই, পর্ষদ রেডি আছে। যদি সরকার বলে যে 16,500 যেমন আমরা ভ্যাকান্সি না দিয়ে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে, তখন তো বিএড ছিল, বিএড বাদ এনওএস বাদ, তাহলে খুব অল্প সংখ্যক, যেটা আমাদের পর্ষদ সভাপতি বারে বারে বলে, খুব অল্প সংখ্যক পূর্ণ প্রশিক্ষিত আছে টেট কোয়ালিফাই। তো এদের নামের লিস্টটা যদি অন্তত করে যে কতজন আছে, আমাদের একটা পোর্টাল খুলে সেটা করে নিল, নিয়ে সেই মোতাবেক একটা লিস্ট ভ্যাকান্সি দিল, সেটা 1 মাস পরে দিলেও হতো। তো এটা তো করা যেতে পারে। এটা সরকারের উপর নির্ভর করছে, আর সরকারকে চাপে রাখতে আপনাকে আন্দোলনে আসতে হবে। কারণ আমরা 4 জন যদি কালীঘাটে যাই, পুলিশ যেভাবে আটকে ধরে, আমরা রাস্তা, কলকাতা রাস্তায় আমরা ঘুরতে পারি না। যেখানে দেখি পুলিশ বলে তোমাদের দেখলে ভয় হয়। আগের দিন হাইকোর্টে যাচ্ছি, এক অফিসার আমাদের সঙ্গে দেখা হলো বিধানসভা ভবনের সামনে, আমরা 3-4 জন হাফিজুর রহমান আমরা যাচ্ছিলাম, মহিত যাচ্ছিলাম, আমাদের দেখে ছুটি এসছে, বল তোমরা এখানে? না স্যার, এখানে তো কোর্টের দরকারে এসছি। তা বলছে তোমাদের দেখলে ভাই ভয় হয়, অন্য কোনো কারণ নেই তো? তোমরা বিকাশ ভবনে বিধানসভায় বসবে না তো আজকে? তোমাদের দেখলে ভয় হয়, চলো থানায় চলো। আল্লাহ, কেন থানায় যাবো? আমরা তো আমাদের ঘরেরই ছেলে, আমরা কেন যাবো? তা বলছে না, ভয় হয় যখন তখন যদি তোমরা বসে পড়ো, শুয়ে পড়ো রাস্তায়। আলাম, তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছি বলুন? হবু শিক্ষক আমরা কি রাস্তায় শুয়ে পড়ি? এটা কি দেখতে ভালো লাগে? তো তাই বলবো যে আন্দোলনটা জরুরি। আমরা কিন্তু 4 জন মিলে আমরা কালীঘাটেও যেতে পারি না, আমরা ওই বিধানসভায় যেতে পারি না, বিকাশ ভবনও যেতে পারি না। আগের দিন বিকাশ ভবনে গেছি, ভিতরে বসে আছি, খবর চলে গেছে বিদেশ গাজীরা বিকাশ ভবন আছে। বিদেশ গাজী সুদীপ, সুস্মিতা আর ওই মোহিত, সাথে সাথে পুলিশ ফোর্স আসলো, বিকাশ ভবন থেকে আমাদের বাইরে নিয়ে এসে বসালো। দেখো তোমরা কিন্তু হয়ে গেছো, আমাদের উপর লেভেল থেকে তোমাদের ছবি, তোমরা ওখানে ঢুকে আছো, সেই ছবি পাঠিয়ে দিয়ে দেখো, হোয়াটসঅ্যাপে ছবি দেখো তোমাদের। তো এইরকম হয়ে গেছে। তো এটাই দরকার আন্দোলনটা করতে গেলে। কেন বলছি বারে বারে, রাজপথে এতবার নেমেছি 22-এর মতো, এমন ধারাবাহিক এবং খুব তীব্রতাযুক্ত তরঙ্গায়িত আন্দোলন কিন্তু এর আগে হয়নি। তাই বলবো, যদি সরকারকে বোঝাতে, যদি বোঝানোর দরকার হয়, সেটা আন্দোলনে আসতে হয়। আর সরকার যদি একবার বলে, আমাদের মুখ্যমন্ত্রী যদি একবার বলে দেয়, তাহলে কিন্তু 16,500 যেমন কোনো মানে ভ্যাকান্সি ছাড়াই যেমন একটা পোর্টাল খুলে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল, সেই রকম নিতে পারে। তার জন্য কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে। এটা গেল। আর যেটা কথা অনেকে বলছে যে সার্টিফিকেট বাতিল বিএডের, শুনুন, আমরা বসে নেই। আমরা কিন্তু 1 ইঞ্চি জমি কিন্তু লড়াই ছাড়া ছাড়বো না। 22-এ এমন অনেকে পাশ করেছে, যারা 14তে তোমরা ভালো করেই জানো যে 14 পরীক্ষাটা কেমন হয়েছিল। পাশাপাশি বসে অনেকে কিন্তু পাশ করেছে, পাশাপাশি বসে। 17 ব্যাপার জানো, অনেকের হাফ নাম্বার, 1.5 নাম্বার, 2 নাম্বার এমনের জন্য হয়নি। কিন্তু 22টাই কিন্তু অনেকে কিন্তু ভগবান মুখ তুলে তাকিয়েছে, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। তো 22টাই কিন্তু বঞ্চিতরা পাশ করেছে। তাই বলবো, যারা অন্য রাজ্য থেকে ডিএলএড সার্টিফিকেট নিয়ে আসে ব্যাকডেট করে, সিকিম বা ঝাড়খণ্ড থেকে, আমাদের কিন্তু সব দিকে নজর আছে, সব দিকে নজর আছে। প্রতিনিয়ত কিন্তু আমরা আলোচনা করছি। আর পরে ট্রেনিং, যেটা বারে বারে হাইকোর্টও বলে দিচ্ছে, যে টেট পাস করার পর ট্রেনিং করে আনলে হবে না, টেট পাস করে ট্রেনিং করে আসলে হবে না। পূর্ণ প্রশিক্ষিত উচ্চ মাধ্যমিক পাস করে 50% নাম্বার রেখে পূর্ণ প্রশিক্ষিত 24 মাসের ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোয়ালিফাই করে আপনার টেট কোয়ালিফাই করতে হবে, তাহলেই আপনি বৈধ। এটা মাথায় রাখবেন। যারা যত বুদ্ধি নিয়ে আসুন না কেন, পরে ট্রেনিং করে আমরা ঢুকতে দেবো না। আমরা বসে আছি, চুপচাপ সব দিকে নজর রাখছি, চুপচাপ সব দিকে নজর রাখছি। আমাদের লেজে যদি পা দেওয়া হয়, আমরা কিন্তু কামড়াতে দ্বিধা করবো না। 22 স্টেট যেভাবে যাচ্ছে, যেতে দিন। 22 স্টেটকে আটকাতে যাবেন না। এটা কিন্তু মহা আবেগ। এই আবেগ দেখেছেন, এই আবেগ কিন্তু ধরে রাখা আবেগ না। তাই বলছি, পরে ট্রেনিং করে এটা কোনো লাভ হবে না। নোটিফিকেশান আসার আগে ট্রেনিং কমপ্লিট থাকতে হবে। আর যে কথাটা বলবো, 9 তারিখে আমরা কিন্তু সারা বাংলা 23 জেলা মিলে কিন্তু আমরা টুইটার কর্মসূচির ডাক দিয়েছি, এক্স কর্মসূচির ডাক দিয়েছি। যেটা পোস্টার বানানো হয়েছে, সেই পোস্টার, ওটাও এডিট, মানে পোস্টার থাকবে এবং এডিট কিছু লেখা দেবে খুব তাড়াতাড়ি। সেটা কপি করে করে কিন্তু আমাদের দয়া করবে একটু ভাইরাল করুন, একটু ভাইরাল করুন। এটুকুই বলবো, 9 তারিখের কর্মসূচিটা আপনারা ভাইরাল করুন। 10 তারিখে কিন্তু আমাদের এই ভাইরাল কর্মসূচি কিন্তু অনেক সময় যদি খুব ভাইরাল হয়, তাহলে কিন্তু নিউজ পেপার বা আদার্স সাইডে আমরা দেখতে পাবো। সরকারের কিন্তু চোখ যেতে পারে। সরকার সদিচ্ছা থাকলে সব কিছু করতে পারে। 22 তারিখে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আইনি জটিলতা কিচ্ছু থাকবে না। এখনও কিছু নেই। ইচ্ছে করলে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট কোয়ালিফাই কত, সেটা নিউ পোর্টাল খুলে কালকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারে। এটা বারবার বলছি, পঞ্চায়েতে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, বারবার একই কথা বলছি, বারবার যে অন্তত একটাবার করুন, পূর্ণ প্রশিক্ষিত কতটা আছে। তো এই কয়েকদিনে কিন্তু আমরা খাটছি, শুধু বাড়িতে বসে নয়, বিভিন্ন দিকে ফোন করে যে অন্তত অনলাইন ফর্ম ফিল আপটা করে রাখুন। এখন আমাদের ভ্যাকান্সি দিতে হবে না। তো আশা রাখছি 20-22-এর 7 তারিখটা যাক, একটা নিউজ খবর দেবো।
কোনো না কোনো খবর দেবো। তবে আপনারা কেউ এখন ডিমোটিভেট হবেন না। ভোট হয়ে যাচ্ছে বা ভোট এসে যাচ্ছে বলে কেউ ভেঙে পড়বেন না, কেউ ভেঙে পড়বেন না। ভোট কয়েকদিনের মধ্যে, কিন্তু ভোট তো সারা বছর ধরে হবে না। তো পর্ষদ সভাপতি এবং সরকারের উপর ভরসা আছে। পর্ষদ সভাপতি বারে বারে একটাই কথা বলেছে যে আপনারা ভাগ্যবান। আমি আবারও বলছি যে আমি এই সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে, পর্ষদ সভাপতি হয়তো নিজেও দেখতে পারেন, উনি বলেছিলেন আমার এখন নিয়োগ দিতে বললে আমি 50,000 নিয়োগ দিতে পারবো। আমি আবারও বলছি, আমার তো আমাকে তো চেনেন, স্যার আমাকে চেনেন, আমাদেরকে চেনেন যারা আমরা যাই বারে বারে। স্যার বলেছিলেন যদি এখন আইনি জটিলতা মুক্ত হয় আমি 50,000 নিয়োগ দিতে পারবো। এবং আপনারা কেউ বসে থাকবেন না, আপনারা টেট কোয়ালিফাই হয়েছেন, বিএড নেই, এনআরএস নেই, কেউ বসে থাকবেন না। এই কথাটা কিন্তু আমার কানে বাজে, আর প্রত্যেক দিন শোয়ার আগে কিন্তু একবার করে ভাবি, চাকরিটা খুব দরকার। আপনারা ম্যাটের ফান্ডিংটুকু দিন, যারা একবার দিয়েছেন আরেকবার দিন, যারা দেননি তারা দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই চেষ্টা করুন। 200-100 করে দেবেন না, এতে একটা সুপ্রিম কোর্টে লড়া সম্ভব হয় না। সুপ্রিম কোর্টে আমি বারবার বলছি, সুপ্রিম কোর্টে যেমন ফান্ডিং উঠবে তেমন লয়ার দেবো। কিন্তু এবার 14রা যদি, যারা টেট ফেল যারা, তারা যদি বড় লয়ার দেয়, কেস জেতার কিন্তু সম্ভাবনা থাকবে না। তখন কিন্তু আমরা জবাবদিহি করতে পারবো না। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব, কিন্তু ফান্ডিং, পর্যাপ্ত ফান্ডিং না হলে কিন্তু বড় অ্যাডভোকেট বেয়ার করতে পারবো না। আর একটা কথা বলবো, আমার এই ভিডিওটা বিভিন্ন ইউটিউবে আপনারা যারা দেখেন, আমাদের অ্যাডমিনদের নাম্বারটা দিয়ে দেবেন। ইউটিউবে কমেন্ট 22 নিয়ে কোনো কথা বললে কমেন্ট করবেন। অনেকেই চেনে না, অনেকেই গ্রুপে ঢুকে না, ঢুকতে পারেনি এখনো। তাই বলবো কমেন্টে অন্তত যারা দেখছেন, প্রায় 600 জনের কাছাকাছি, 600 আমরা দেখছিলেন, তাদেরকে বলবো আপনারা যেহেতু অনেকে ইন্টারভিউটিও দেখেন, বড় চ্যানেলে আমাদের ঐক্য মঞ্চের কারোর নাম্বার দিয়ে দেবেন। ঐক্য মঞ্চের নাম্বার দেবেন, দিলে অনেকেই যুক্ত হতে পারবে।